গ্রিনল্যান্ড নিয়ে অবশেষে ট্রাম্পের নরম সুর। ন্যাটো মহাসচিবের সঙ্গে ডেনমার্ক যুক্তরাজ্যের চরম বিরোধ, সার্বভৌমত্ব নিয়ে কোনো দর কষাকষি নয়। এবং যুক্তরাষ্ট্রে ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে ঢুকে অভিযান চালাতে পারবে আইসিআই, ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা। মিনেসোটায় শিশুকে আটক করায় তীব্র সমালোচনা। যুদ্ধবন্ধে প্রথমবারের মতো বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মস্কোতে আক্রমণের দায় স্বীকার কিয়েভের। ট্রাম্পের গাজা শান্তি পরিষদে 25টিরও বেশি দেশের যোগদান, বেশিরভাগই মুসলিম দেশ, থাকছে না ফ্রান্স। উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত 4। আইনজীবীর দাবি, তারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং আইনগত পথে আবেদন করছেন। লিয়ামের ঘটনার পর অভিবাসন কর্মকর্তাদের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি দাবি করেন শিশুটিকে নয়, বরং তার বাবাকে আটক করা হয়েছে, আর সেই শিশুর সঙ্গে আর কেউ না থাকায় তাকে আশ্রয় দেওয়ার জন্য টেক্সাসের আইসিএ এর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি হচ্ছে আইসিই 5 বছর বয়সী এক শিশুকে নিয়ে গেছে। তারা আর কি বা করতে পারত? তারা কি 5 বছর বয়সী শিশুকে তীব্র শীতের মধ্যে ফেলে দিয়ে চলে আসতো? তারা কি অবৈধ অভিবাসীদের গ্রেফতারি করতে পারবে না? যদি যুক্তি তাই হয়, তাহলে যাদের বাচ্চা আছে তাদের কাউকেই গ্রেফতার করা যাবে না। আইসিএ এর এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তারা আইসিএ এর নীতিকে নিষ্ঠুর বলে কটাক্ষ করেন। এমন পদক্ষেপকে অভিবাসন নিয়ন্ত্রণ নয়, বরং পরিবার ও শিশুদের ওপর অমানবিক আচরণ বলে সমালোচনা করেছেন তারা। এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন এক নির্দেশনায় যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তাদের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এখন থেকে আইসিই কর্মকর্তারা কোনো বিচারকের স্বাক্ষর করা ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে ঢুকে তল্লাশি এবং গ্রেফতার চালাতে পারবেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ মূলত অভিবাসন বিরোধী কঠোর অবস্থানেরই একটি অংশ। যুদ্ধবিরতি কিংবা আন্তর্জাতিক শান্তি উদ্যোগ কোনোটি থামাতে পারছে না গাজায় চলমান সহিংসতা। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে কয়েকজন হতাহত হয়েছেন। পাশাপাশি তীব্র শীতে প্রাণ হারিয়েছে নবজাতকও। একই সময় দখলকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। জেনিন, নাবালাস, জেরিকো, বেথেলহেম ও তুবাস গভর্নরেটে রাতভর অভিযানে কয়েকজন ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছে। এতে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বেড়েছে। গাজায় শান্তি ফেরাতে বোর্ড অব পিস গঠন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে এটি উপত্যকাটির যুদ্ধবিরতি তদারকির জন্য গঠনের পরিকল্পনা হলেও এখন এর পরিধি বাড়িয়ে আন্তর্জাতিক সমাধানের দিকে হাঁটছেন ট্রাম্প, যার স্থায়ী সদস্য হতে প্রতিটি দেশকে গুনতে হবে $100 কোটি। এদিকে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে ফ্রিজ হওয়া রুশ অর্থ শান্তি পরিষদে অনুদান হিসেবে দিতে ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পরিষদে যোগ দিচ্ছে না ফ্রান্স। এদিকে পুতিন এই পরিষদে না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন পরিস্থিতিতে মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা ওসরা বলছে, গাজায় সাহায্য পৌঁছে দিতে রাফা সীমান্ত পুনরায় খোলা জরুরি। রাফা পুনরায় খুললে পণ্য ও মানুষের চলাচল সহজ হবে এবং মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এমন অবস্থায় গাজা ও মিশরের রাফা সীমান্ত আগামী সপ্তাহে পুনরায় খোলার পরিকল্পনা নিলেও শেষ জিম্মির মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত সীমান্ত খোলা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। ইরানকে কখনোই পারমাণবিকভাবে সমৃদ্ধ হতে দেওয়া হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। তেহরানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, পাল্টা জবাব সেনাপ্রধানের। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে দিনিপ্রো ও ক্রিভিরি শহরে বেশ কয়েকজন হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি আবাসিক ভবনও। গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। শুধু কিয়েভেই 3000 ভবনের বাসিন্দা 0 ডিগ্রি তাপমাত্রায় হিটিং ব্যবস্থা ছাড়াই দিন পার করছেন। বন্ধ হয়ে গেছে সেখানকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। এর মধ্যেই লভিভ অঞ্চলে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার পর গোপনে তথ্য সংগ্রহকারী 2 রুশ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এদিকে গেল বৃহস্পতিবার রাশিয়ার একটি তেল টার্মিনালের পাশাপাশি ক্রিমিয়ার রাডার স্টেশনগুলোতেও হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেন, ওই হামলায় মস্কোর তেল ও অস্ত্র স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিক ক্ষয়ক্ষতি প্রায় $50 মিলিয়ন হতে পারে বলে ধারণা দেশটির স্থানীয় প্রশাসনের।
অন্যদিকে ভূমধ্যসাগর থেকে রাশিয়ার একটি তেল ট্যাঙ্কার জব্দের দাবি করেছে ফরাসি নৌবাহিনী। এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানটি একাধিক মিত্র দেশের সহায়তায় পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমন পরিস্থিতিতে কিয়েভ মস্কো যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আবুধাবিতে শুক্র ও শনিবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তা শর্তাবলী চূড়ান্ত এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন চুক্তিও প্রায় প্রস্তুত বলে জানিয়েছিলেন জেলেনস্কি। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে আসা দেশ ও সংগঠনের মধ্যেও ইউক্রেনের প্রতি ইতিবাচক মনোভাব লক্ষণীয় ছিল। দেশটিকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে জোর দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে সহ অন্যান্য ইউরোপীয় নেতারাও। পানির জন্য ছুটছেন একজন চিকিৎসক, এটি গাজার নিত্যদিনের চিত্র। জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বলছে, উপত্যকায় মোট পানির 70% উৎপাদন বিপর্যস্ত। গাজার পানি সরবরাহ লাইনের মেরামতের জন্য প্রয়োজনীয় স্টিল পাইপ সেখানে নেই। এছাড়া দ্বিতীয়বার ব্যবহারযোগ্য সামগ্রীর প্রবেশাধিকারও সীমিত। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানান, গাজার আরেকটি গুরুত্বপূর্ণ পানির উৎস সাফা কূপ মেরামতের জন্য করা আবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশুদ্ধ পানির জন্য বিকল্প উৎস খোঁজার চেষ্টা চলছে। তীব্র পানি সংকটের মধ্যেই শিশুসহ বয়স্কদের হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়ছে গাজায়। এর মধ্যে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির অভাবে হিটিং কেন্দ্র স্থাপন ব্যাহত হচ্ছে। ইসরায়েল গাজার দক্ষিণ ও পূর্ব সীমান্ত অঞ্চল সহ উত্তরাঞ্চলের বড় অংশে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও ইসরায়েলের কঠোর সীমাবদ্ধতার কারণে খাদ্য, আবাসন ও চিকিৎসা সামগ্রীর প্রবেশ ব্যাহত হচ্ছে। মানবিক সংকটে উপত্যকার 24 লাখ মানুষ। শান্তি পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানেও ইরান ইস্যুতে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসের এই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, গেল বছরে মার্কিন হামলার পর থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বসার জন্য ইরান প্রস্তুত আছে বলেও দাবিদার। এর আগে মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ইরানকে আর কখনোই পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেওয়া হবে না। তারা যদি আবার শুরুর পরিকল্পনা করে তবে সামরিক হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গত জুনে মার্কিন B-2 বোমারু বিমানের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা কঠোরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বলেন, ইরানের সেনাবাহিনীর হাত বন্দুকের ট্রিগারে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। ট্রাম্প কয়েকদিনের মধ্যেই হয়তো ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্কতার মাত্রা বাড়িয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন থেকে এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে এখনো কোনো ইঙ্গিত না থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য আসন্ন হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক বাহিনীকে প্রস্তুত রেখেছে। রোজাভাই সিরীয় সেনা অভিযানের প্রতিবাদে স্থানীয় সময় বুধবার তুরস্কের নুসাইবিনে বিক্ষোভ করে কুর্দিপন্থীরা। সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে অবস্থান কর্মসূচি ভেঙে দিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। বিক্ষোভকারীরা রোজাভার ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে নিন্দা জানান। রোজাভার জন্য প্রতিরোধ গড়ে তুলতে এখানে এসেছি। শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পাশে থাকব, কারণ আমরা কুর্দি সন্তান। রোজাভার জন্য সবাইকে একত্রিত হতে হবে, কুর্দিদের জেগে উঠতে হবে। আমরা রোজাভাই গণহত্যা ও হামলা নিন্দা জানাই। বিশ্বের কোনো রাষ্ট্রেরই এই গণহত্যা মেনে নেওয়া উচিত। একই দিন ইরাক সীমান্তের কাছে আল হোল ক্যাম্প থেকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সরে যাওয়ার পর সেখানে নিরাপত্তার দায়িত্ব নেয় সিরীয় বাহিনী। বছরের পর বছর এই ক্যাম্পের নিয়ন্ত্রণ ছিল কুর্দি বাহিনীর কাছে। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কারাগারগুলো থেকে ইসলামিক স্টেটের 7,000 বন্দীকে ইরাকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা এরই মধ্যে হাসাকা প্রদেশ থেকে 150 জন আইএস যোদ্ধাকে ইরাকের একটি নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। সেন্টকম বলছে, বন্দীরা যাতে পালিয়ে গিয়ে আবারও সংঘটিত হতে না পারে সেই ঝুঁকি ঠেকাতেই এই পদক্ষেপ। তবে মানবাধিকার সংস্থা রিপ্রিভ সতর্ক করেছে, বন্দীরা ইরাকে নির্যাতন ও মৃত্যুদণ্ডের ঝুঁকির মুখে পড়তে পারেন।
চলমান উত্তেজনার মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন রাডার নিয়ে ইসরায়েলি উদ্বেগ নাকচ করে দিয়েছে সিরিয়া। দেশটি জানিয়েছে সম্প্রতি চালু করা রাডারটি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে। গ্রিনল্যান্ড দখলে হুমকি ধামকির পর সম্প্রতি সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ন্যাটোর সঙ্গে একটি কাঠামোগত চুক্তি হলে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে পূর্ণ ও স্থায়ী প্রবেশাধিকার পাবে বলে দাবি করেন ট্রাম্প। এই প্রবেশাধিকারের কোনো সময়সীমা থাকবে না বলেও জানান তিনি। গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনায় অগ্রগতি হয়েছে উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ট্রাম্প কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করে থাকেন। এদিকে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ট্রাম্পের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে মিত্র দেশগুলোকে ট্রাম্পের উদ্বেগের বিষয়ে গুরুত্ব দিয়ে শোনার কথা বলেন তিনি। জানান, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে চলতি বছরেই নিরাপত্তা উপস্থিতি বাড়াতে ন্যাটো দেশগুলো কাজ শুরু করবে। এর আগে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন রুটে। তবে ট্রাম্পের দাবির তীব্র বিরোধিতা করেছে ডেনমার্ক সরকার। দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, নিরাপত্তা, বিনিয়োগ বা অর্থনীতি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো দর কষাকষি নয়। ন্যাটোর সমালোচনা করে সংগঠনটি ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের পক্ষে কোনো চুক্তি করতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রীও। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার মানুষ ও ডেনমার্ক। কোনো চাপের কাছে যুক্তরাজ্য নতি স্বীকার করবে না বলেও সাফ জানান তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে হুমকি থেকে সরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন ইইউ নেতারা। বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি শীর্ষ বৈঠকে তারা বলেন, ওয়াশিংটনের সঙ্গে ইউরোপের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রভাব পড়েছে।